খামার করতে এসে আপনারা শুরুতে হয়তোবা সফলতার গল্প অনেক শুনেছেন, আমিও ঠিক সেভাবে শুনেছিলাম। আমার খামারে দেখবেন 40 লিটারের 45 লিটারের দুধ দিচ্ছে এমন গাভী আছে, অন অ্যান অ্যাভারেজে 30 লিটারের উপরে 15টা গাভী আছে। এইটা সফলতার গল্প। এই গল্পটার পেছনের গল্প যদি আমি শেয়ার করতে যাই, আমার খামার শুরু করার প্রথম 3 বছর পরে আমি ফাইনালি বুঝতে পারলাম আমি যে ট্র্যাকে ছিলাম ওইটা রাইট ট্র্যাক না, বা আমি যেভাবে চিন্তা করেছিলাম সেই রেজাল্টটা ওভাবে আসছে না। আমি 26টা গাভী, আমি আবারও বলছি, আমি 26টা গাভী একসাথে বিক্রি করেছি, কসাইকে দিয়েছি, কোনো খামারের কাছে বিক্রি করিনি। এমন নয় আমার গাভীগুলা ম্যানেজমেন্টাল ইস্যুর কারণে বাদ দিতে হলো, শুধুমাত্র এই গাভীগুলার থেকে যে প্রোডাকশান আসছিল ওই প্রোডাকশান আমার ব্রেক ইভেন বা আমার পার ডে যে ওভারহেড কস্ট সেটা মিট আপ করতে পারছিল না বিধায় আমি গাভীগুলো বিক্রি করতে বাধ্য হই। আপনাকে খামার টিকিয়ে রাখতে হলে অবশ্যই ভালো জেনেটিক্সে ফোকাস করতে হবে। ভালো জেনেটিক্সের দিকে যদি ফোকাস না করেন তাহলে খামার টিকিয়ে রাখা অনেকটা কঠিন হয়ে যাবে, যেমনটা আমার হয়েছিল প্রথম 3 বছর। একটা বকনা যখন 2 বছর পরে মা হয় তখন 10 লিটার 12 লিটার বা ইভেন 14 লিটার দুধ দিয়েও আপনি খামার টিকিয়ে রাখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে জেনেটিক্সে ফোকাস করতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর ভালো জেনেটিক্স, ভালো নিউট্রিশন, ব্যালেন্স রেশন এবং আপনার ভালো ম্যানেজমেন্ট, এই 3টা জিনিসের কম্বিনেশনে আপনার খামারটা টিকিয়ে রাখতে হবে। আমার নাম দেলোয়ার হোসাইন, আমার খামারের নাম কৃষাণ এগ্রো, চট্টগ্রামের চন্দনাইশ থানার মোহাম্মদপুর গ্রামে আমার খামারটি। খামারের বাছুর খামারের ভবিষ্যৎ, বাছুর বিক্রি করে প্রফিট সেই চিন্তা না করে অন্তত পক্ষে আমি চেষ্টা করছি দুধ বিক্রি করে যেন আমার খামারটা প্রফিটে থাকে। খামারে গাভীর সংখ্যা 35, তার মধ্যে প্রোডাকশন আছে 23টা গাভী। এখন 400-র আশেপাশে দুধ পাচ্ছি। আমার 40+ 5-6টা গাভী আছে এবং আলহামদুলিল্লাহ একটা গত বিয়ানে 48 লিটার দিয়েছিল, এবার এখন পর্যন্ত 46 লিটারের মতো পেয়েছি। ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে 50+ হতে পারে। অন অ্যান অ্যাভারেজে যদি 20 লিটার এনশিওর করা যায় তাহলে একটা ডেইরি খামার বা কমার্শিয়াল খামার ভালোভাবে চালানো সম্ভব। আমরা এই গাভীটিকে বাইরে নিয়ে এসেছি আপনাদের একটু দেখানোর জন্য যে হাই পার্সেন্টেজের গাভী আসলে চলাফেরা করতে ওদের সমস্যা হয় কিনা, এই জন্যই ওকে একটু বাইরে নিয়ে আসা। এই খামারে ও 3 বছর হলো আছে, এখানেই জন্ম ওর। ফার্স্ট ল্যাকটেশনে ও 40 লিটার দুধ দিয়েছে, এখন ও প্রেগনেন্ট অবস্থায় আছে, 5 মাসের প্রেগনেন্ট, তাই তো? আচ্ছা ভাইয়া, আমি এই প্রেগনেন্ট গাভী নিয়ে যদি শুনতে চাই আপনার কাছ থেকে যে কনসিভ করার পর থেকে যে জার্নিটা, সেই জার্নিটা সম্পর্কে আমি শুনতে চাই। বেসিক্যালি কনসিভ করার পর থেকে ড্রাইয়ের আগ পর্যন্ত একটা গাভীকে তার মিল্ক প্রোডাকশন এবং তার বডি সাইজ অনুযায়ী, তার ওয়েট অনুযায়ী যে নিউট্রিশনাল সাপোর্টটা দেওয়া দরকার এইটুকু দিয়ে গেলেই সে মোটামুটি ওই সময় তার ফেটাল যে গ্রোথ, তার ফেটালের যে হেলথ, এটা মেনটেন করতে পারে। খেয়াল রাখতে হবে এই সময়ে যেন কোনোভাবে এই গাভীটি স্ট্রেসে না থাকে, বিশেষ করে গরমের সময় তখন স্ট্রেস ফ্রি রাখতে হবে। তো আমরা যেভাবে মেনটেন করি এই ধরনের গাভীগুলোকে, স্বাভাবিকভাবে আপনি বাংলাদেশের বিভিন্ন খামারে যখন যান তখন দেখতে পান যে গোসল করানোর ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে। আর আমার এই খামারে দেখতেছেন ভেন্টিলেশনের যথেষ্ট ব্যবস্থা রয়েছে, আমার খামারের হাইটটা অনেক বেশি। সো আমার বেসিক্যালি তেমন কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না, স্পেশালি হাই ইল্ডিং এবং হাই পার্সেন্টেজ এটা মেনটেন করতে গিয়ে। তবে যখন খুব বেশি গরম পড়ে তখন তার গোসলের পরিমাণটা একটু বাড়াই দিতে হয়। নর্মালি যদি আপনি সারাদিনে 2বার গোসল করান তখন গরমের দিনে তাকে আরেকবার বাড়তি গোসল করালে এই ধরনের সমস্যাগুলো খুব সহজেই ওভারকাম করা যায়। তার প্রেগনেন্সির যখন শেষের দিকে চলে আসে, ইভেন ড্রাই প্রসেসের দিকে যখন আমরা যাই তখন স্বাভাবিকভাবেই তার যে মিল্ক প্রোডাকশন সেটা তো ডিক্রিজ হতেই থাকে। আর আমাদের হাই ইল্ডিংয়ের ক্ষেত্রে আপনার তাকে একটু বেশি রেস্ট দিলে পরবর্তীতে তার যে মিল্ক কাঙ্ক্ষিত যে
প্রোডাকশন সেটা পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, নর্মালি বলা হয় 60 দিন আগেই আপনার ড্রাই করা। তো আমরা একটু হাই ইল্ডিং সেগুলোকে আমরা 80 দিন আগে থেকে, ইভেন 3 মাস আগে থেকেও আমি ড্রাই প্রসেস শুরু করি, যেহেতু ড্রাই প্রসেসে মোটামুটি 2 সপ্তাহ সময় লাগে। আমরা যখন ড্রাই করি তখন শুরুতেই তার দানাদারের পরিমাণটা একটু কমিয়ে দেই, যেহেতু আমাদের যে কাঁচা ঘাস আছে এখানে খুব বেশি প্রোটিন বা এনার্জি নেই, মূলত এনার্জি এবং প্রোটিনটা আসে আমাদের দানাদার থেকে, কনসেন্ট্রেট থেকে। এই কনসেন্ট্রেটের পরিমাণটা আমরা একটু কমিয়ে দিই, পরবর্তীতে গিয়ে তার মিল্কিংয়ের যেই টাইমিংটা, সময়টা একটু বাড়িয়ে দিই। আমি আগে 3 বার মিল্কিং করলে এখন 2 বারে চলে আসি। এইভাবে করে 2-1 দিন কন্টিনিউ করার পরে তার পরবর্তীতে সেটা দিনে 1 বারে নিয়ে যাই। গ্র্যাজুয়ালি 2টা জিনিস ঘটতে থাকে, একটা হচ্ছে তার কনসেন্ট্রেট কন্ট্রোল করা, কমিয়ে দেওয়া, আর তার মিল্কিংয়ের টাইমিংটা বাড়ানো। এভাবে করে দিনে 1 বার, 2 দিনে 1 বার, এবং যখন শেষের দিকে চলে যায়, মাত্র ধরেন তখন 5 থেকে 7 লিটার দুধ বা তারও কম থাকে, তখন আমরা ড্রাই টিউবের মাধ্যমে ড্রাই প্রসেস করি, ফাইনালি ড্রাই করি। তো ড্রাই করার পরবর্তীতে যেটা একটু খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আপনার প্রথম 1 সপ্তাহের মধ্যে তার ম্যাস্টাইটিসের কোনো প্রবণতা দেখা যাচ্ছে কিনা, ওইটা মেনটেন করতে পারলে ওই সময় যদি সে 15 লিটার দুধেও থাকে ওইটাকে খুব সহজেই ড্রাই করা সম্ভব। যদি আমরা হিসেব করি এই যে 80 দিনে আপনি কিন্তু একটা গাভীকে খাবার দেওয়া হয় কিভাবে, ওর বডি ওয়েটের উপরে নির্ভর করে এবং দুধের পরিমাণের উপরে। তো আপনার বডি ওয়েটটা তো ঠিকই থাকে, তাই না? ওই খাবারটা তো ও পাচ্ছে। খাবার কমিয়ে দেওয়া মানে আপনি যখন তাকে ফোর্স তার মিল্ক প্রোডাকশন স্টপ করবেন, তখন মিল্ক প্রোডাকশনের জন্য তার যে পরিমাণ নিউট্রিশন দরকার ছিল সেটা মাত্র কমিয়ে দেওয়া। বডি মেনটেন এবং তার ফ্যাটাল গ্রোথের জন্য আমরা কোনোভাবেই কমাই না। এবং যে পরিমাণ সে 2 সপ্তাহে কম পেল, পরবর্তী 60 বা 70 দিনের মধ্যে আমরা সেটা আবার অ্যাডজাস্ট করে নিচ্ছি তার প্রপার নিউট্রিশনাল সাপোর্ট দেওয়ার মাধ্যমে। তখন একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, সেটা হচ্ছে তার ড্রাই ম্যাটার ইনটেক কমে যায়। আমি যেটা করি, ওই সময় নর্মালি যদি তার প্রোটিন এবং এনার্জি একটা লেভেলে থাকে, ওই সময় আমি একটু বাড়িয়ে দিই, যেহেতু তার টোটাল নিউট্রিশন আসে তার ড্রাই ম্যাটার ইনটেক থেকে। তো ড্রাই ম্যাটার ইনটেক কমে যাওয়ার সাথে সাথে আরেকটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে পার কেজি ড্রাই ম্যাটারে যেই পরিমাণ আপনার এনার্জি ছিল আগে বা যেই পরিমাণ প্রোটিন ছিল, সেই জিনিসগুলোকে যখন আপনি আরেকটু ইনক্রিজ করে দিবেন, তো ড্রাই ম্যাটার ইনটেক কমে যাওয়ার যে ইফেক্টটা, নেগেটিভ ইফেক্টটা, সেটা পড়বে না। আচ্ছা, আমরা এর পরবর্তী সময়ে এই যে বাড়ানো এবং কমানো সেই পরিমাণটাও আপনার কাছ থেকে আমি শুনতে চাইবো। আচ্ছা, এবার আমাকে একটু বলেন, যেই জায়গাটা নিয়ে আসলে সবচেয়ে বেশি কথা বলা হয় হাই পার্সেন্টেজের ক্ষেত্রে, যে এই যে প্রসবের সময়টা যখন আসে, সেই সময়টাতে যেই জটিলতাগুলো তৈরি হয় সেটা আসলে সবার জন্য সহজ হয় না। আপনি আমাকে এই ক্ষেত্রে একটু বলবেন যে আপনার এখানে সহজ না কঠিন? হ্যাঁ, এইটা পুরোটাই হচ্ছে আপনার ম্যানেজমেন্টাল একটা ইস্যু। আপনি যেটা বললেন, এটা আমার এখানে সহজ, সেটা হচ্ছে আমি মেনটেন করতে পারি বলে, আরেকজনের কাছে সেটা নাও হতে পারে। তো আমি আমার খামারে যেভাবে মেনটেন করি এই জিনিসটা একটু বলতে চাই। আপনি দেখেন, আমি একটা থিওরি ফলো করি, কেয়ার 90 ডেজ, অর্থাৎ তার বাচ্চা দেওয়ার আগের 60 দিন থেকে বাচ্চা দেওয়ার পরে 30 দিন, অর্থাৎ আমি এই টার্মসটাকে কেয়ার 90 হিসেবে চিন্তা করি। অর্থাৎ একটা গাভীর যত ধরনের সমস্যা এবং সে যত বেশি স্ট্রেসে থাকে, এটাকে ম্যানেজ করতে হলে আপনার এই 90 ডেজের প্রত্যেকটা দিনেই তাকে প্রপার ম্যানেজমেন্টের মধ্যে রাখতে হবে। তাকে একই সাথে আপনার নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে। এবং কিছু ব্যাপার থাকে, আপনি যখন ট্রানজিশন পিরিয়ডের কথা চিন্তা করবেন, আমরা স্বাভাবিকভাবেই ট্রানজিশন পিরিয়ড বলতে ধরেন বাচ্চা দেওয়ার ঠিক ইমিডিয়েট আগের 21 দিন এবং পরের 21 দিনকে চিন্তা করি, অর্থাৎ এই 42 ডেজকে আমরা একদম ট্রানজিশন পিরিয়ড হিসেবে চিন্তা করি। তো সেই ক্ষেত্রে এখানে কয়েকটা বিষয় ঘটে। আপনি কি চান একটা গাভীর কাছ থেকে? ধরেন আমি চাই সে খুব ইজিলি বাচ্চা দিবে, তার অ্যাসিস্টের প্রয়োজন হবে না, বাচ্চা দেওয়ার পরে তার মধ্যে যে মেটাবলিক ডিজিজগুলো সেগুলোর প্রবণতা কম থাকবে, তার মিল্ক প্রোডাকশনটা তাড়াতাড়ি ইনক্রিজ করবে। এই জিনিসগুলো যখন আমি এনশিওর করতে চাই, তাহলে ফিডিংয়ের মধ্যে আমরা ওই সময় যেটা করি, ডিকেট মাইনাস করার চেষ্টা করি এবং তার যেই পরিমাণ ক্যালসিয়াম সাপোর্ট আগে দরকার ছিল এখন সেটাকে একদম কমিয়ে নিয়ে আসি। অর্থাৎ 21 দিন আগে থেকে, ইভেন 1 মাস আগে থেকে তার ক্যালসিয়াম সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়। শুধুমাত্র তার কনসেন্ট্রেট থেকে যে পরিমাণ ক্যালসিয়াম ন্যাচারালি সে পেয়ে থাকে, ওইটা ছাড়া এডিশনাল ক্যালসিয়াম সাপোর্ট দেওয়া বন্ধ করি। এবং তার যে নেগেটিভ এনার্জি ব্যালেন্স বলতে একটা কথা আছে, আপনি নেগেটিভ এনার্জি ব্যালেন্স যদি আপনি ঠিকঠাক মতো করতে না পারেন, তাহলে পরবর্তীতে বাচ্চা দেওয়ার
পরে তার যে মেটাবলিক যে ডিজিজ সেটা এবং মিল্ক প্রোডাকশন এবং বিসিএস এইটা ধরে রাখা খুব কঠিন। বাচ্চা দেওয়ার সময় ডিস্টোপিয়ার যে প্রবণতা সেটা কমানোর জন্য আমরা তখন ফিড ম্যানেজমেন্টে একটু চেঞ্জেস আনি। বিশেষ করে শেষের দিকে ফেটাল গ্রোথটা খুব বেশি হয়, তখন যদি ওভার ফিডিং করানো হয় এবং আপনার এই গাভীর বা বকনার ওই সময় যদি বিসিএসটা অনেক বেশি হাই হয়, সেক্ষেত্রে ডিস্টোপিয়ার প্রবণতাটা বেশি থাকে। সো আমরা ওই সময় তার যে নিউট্রিশনাল ব্যালেন্স এবং তার বিসিএস দুইটাকে একটা সমন্বয় করার চেষ্টা করি। বিসিএস যেন খুব বেশি হাই না হয়, খুব বেশি যেন মাস্কুলার না হয়, সেদিকে খেয়াল রাখি। ফ্যাট যেন অতিরিক্ত তার মধ্যে না আসে, সেটা চেষ্টা করি। এতে করে আমার খামারে মোটামুটি ডিস্টোপিয়ার প্রবলেম নাই বললেই চলে, যেহেতু বিসিএসটা কন্ট্রোল করাই হচ্ছে তখন মেইন চ্যালেঞ্জ এবং তার নিউট্রিশনাল সাপোর্টটা দেওয়া জরুরি। এর পরবর্তীতে যেটা দেখা যায়, বাচ্চা দেওয়ার পরপর তার দুইটা জিনিসের রিকোয়ারমেন্ট খুব বেশি হাই থাকে, তার এনার্জি রিকোয়ারমেন্ট এবং তার ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট। তো ক্যালসিয়াম মোবিলাইজেশনের জন্য আমরা যেটা করি, শুরুর দিকে তাকে ক্যালসিয়ামটা বন্ধ রাখি, প্র্যাকটিস করাই তার যে বোন মেরো থেকে ক্যালসিয়ামটাকে ইউজ করার জন্য। পরবর্তীতে বাচ্চা দেওয়ার সাথে সাথে আমরা যেটা করি, তার এডিশনাল ক্যালসিয়াম সাপোর্ট দিই। সেটা আয়নিক ফর্মে দেওয়া যায়, ফিডিংয়ের মাধ্যমে দেওয়া যায় এবং পরবর্তীতে তার ব্লাডে যে পরিমাণ ক্যালসিয়াম দরকার অতটুকু যদি সাপোর্ট দিতে পারি, তাহলে মিল্ক ফিভারের মতো যে সমস্যা সেটা হয় না। পার্সেন্টেজের কথা যদি বলি, তাহলে আপনার এখানে 87+ থেকে 93+ আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এই ধরনের গাভীগুলোর জন্য যে শেড ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে, পরিবেশের একটা ব্যাপার রয়েছে, সেই সব কিছু মিলিয়ে আমি দেখছি শেডটি একেবারে খোলামেলা, চারিদিক সবুজ আর সবুজ, এবং মেঝে থেকে ছাদের একটা বেশ উচ্চতা আমি দেখতে পাচ্ছি। এই সব কিছু মিলিয়ে আমাকে একটু বলেন, আপনি কেমন পরিবেশ দিতে চেয়েছেন, ততটা পেরেছেন কিনা, বা এই পরিবেশে ওরা কতটা মানিয়ে নিতে পেরেছে? হ্যাঁ, দেখেন, এই ধরনের গাভীগুলো মেনটেন করার জন্য যে পরিবেশটা দরকার, অ্যাকচুয়ালি আমরা কমার্শিয়াল ফার্মাররা সেটা অনেক সময় চেষ্টা করলেও পারি না। তবে আমি আমার যেই লিমিটেশন তার মধ্যে চেষ্টা করছি সর্বোচ্চটা দেওয়ার। আপাতত আপনি যে সেইটাতে আছেন, আপনি কয়েকটা জিনিস খেয়াল করেছেন, সেটা হচ্ছে এখানে ভেন্টিলেশনের ব্যবস্থাটা খুব ভালোই আছে। আর যে গ্যাস পাস হওয়ার যে বিষয়টা আপনি দেখেন, আমার যেহেতু কোনো ক্রাউডের মধ্যে না, পাস হওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে। পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে আপনার যখন খুব বেশি গরম পড়ে, ওয়েদার যখন খুব বেশি হার্শ থাকে, তখন আপনার চেষ্টা করতে হবে তাকে একটু গোসল করানো। সো আমার পানির খুব ভালো ব্যবস্থা রয়েছে। এর পরবর্তীতে আপনার যে হাইট, শেডের হাইটটা, তো আমি শুরু থেকেই যখন চিন্তা করেছিলাম আমি ফ্রিজিয়ান গাভী নিয়ে কাজ করব, তো ওই সময়ই স্বাভাবিকভাবে ফ্রিজিয়ানকে একটু কমফোর্ট দিতে হবে। সো আমি হাইটটা তখন থেকেই মাথায় রেখেছিলাম। আর কত আছে মেঝে থেকে? এটা অলমোস্ট 18 ফিট, সাইডে হচ্ছে 14-15 মতো আছে। আমি গাভী রাখার জন্য এই পুরো শেডটা এখানে এখন গাভী বকনা মিলাই এবং ছোট বাছুর সহ মিলে 100টা রাখা যাবে। 100টা রাখা যাবে। আর এক একটা গাভীর জন্য কতটুকু জায়গা দিয়েছেন? নরমালি 4 ফিট পর্যন্ত দিলে ভালো, আমার এখানে আরেকটু কম দেওয়া হয়েছে। এখন সবকিছু মিলিয়ে প্রায় 7 বছর চলছে। জি। একেবারে শুরু থেকে কি এমন চিন্তা ছিল যে আপনি একেবারে পিওর ব্লাড লাইন নিয়ে কাজ করবেন, নাকি এটা শুরুতে ছিল না? একটু শুনতে চাই ওই জায়গাটা। শুরু থেকে যখন চিন্তা করেছিলাম যে ফ্রিজিয়ান নিয়ে কাজ করব, তখন বেসিক্যালি ব্লাড লাইনের যে ব্যাপারটা এবং তার যে আলটিমেট রেজাল্ট, যে ইম্প্যাক্ট, সেটা খুব বেশি বুঝতে পারি নাই। তখন যাদের পরামর্শে কাজটা শুরু করেছিলাম, আমি ভেরি আনফরচুনেট, তখন আমরা শুধুমাত্র ফোকাস করেছি তার ব্লাড পার্সেন্টেজকে। ওই সময় তার প্রোডাকশান, রিপ্রোডাকশান, বাকি জিনিসগুলো বুঝতে পারি নাই। সো ওই সময় ওই জিনিসগুলো মেনটেন করতে গিয়ে পরবর্তীতে বুঝতে পারলাম না, একজন কমার্শিয়াল ফার্মার্সের কাছে যার এখানে ইনভেস্টমেন্ট আছে, প্রত্যেকটা বিজনেসে ইনভেস্টের পরে ওই রিটার্নটা চাই। যেহেতু এটা গড গিফটেড একটা ব্যাপার, এখানে চাইলেও জোর করে আপনি কিছু আদায় করতে পারবেন না, তারপরেও আপনাকে চেষ্টা করে যেতে হবে।
সো ওই চেষ্টার শুরুর দিকে আমরা দেশের বেশিরভাগ খামারি যে ভুলটা করি সেই ভুলটা বুঝতে আপনার অন্ততপক্ষে 3 থেকে 5 বছর সময় লেগে যায়। 3 থেকে 5 বছর পরে এসে আপনি যখন বুঝতে পারলেন আপনার শুরুটা ঠিক ছিল না, শুরুটা সুন্দর ছিল না, তখন দুইটা ঘটনা ঘটে, হয় আপনি খামার ছেড়ে চলে যান অথবা নতুন করে আবার আপনি এই গত 3 বছরের ভুলকে শুধরে নেন। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি শুরুর দিকেই ওই ভুলটা করেছিলাম, এখন শুধরে নেওয়ার প্রচেষ্টা। এইটুকুই। আমরা তো ক্রস নিয়ে কাজ করতে দেখি, সারা বাংলাদেশে হাজার হাজার খামার আছে, তো সেই ক্রস নিয়েই বেশিরভাগ খামার, কিন্তু হ্যাঁ পিওর ব্লাড লাইন নিয়ে যদি আমরা কত ধরতে পারি সেই সংখ্যাটা কিন্তু খুবই কম। তাহলে এত বছর কি তাহলে ভুলই হয়ে গেল, নাকি ঠিক এই সময়ে এসে ডিমান্ড করছে যে এখন খামারিদের পিওর ব্লাড লাইন নিয়ে কাজ করার সময় এসেছে? দেখেন, আমরা যদি ক্রস বলি, আমার এখানে প্রত্যেকটা গাভী এখনো পর্যন্ত ক্রস। পিওর এবং ক্রসের যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে আপনি কোন ব্লাড লাইনের সিমেন ইউজ করতেছেন। বেসিক্যালি আপনার খামারে পিওরে যেতে হলে আপনাকে মিনিমাম 7 থেকে 8টা জেনারেশন পার করতে হবে, এটা অনেক লম্বা একটা সময়ের ব্যাপার। তো ক্রস বলতে আমরা ওইটুকুই বলি, এখানে ব্লাড পার্সেন্টেজটা মুখ্য বিষয় না, বিষয়টা হচ্ছে তার মধ্যে জেনেটিক মেরিট থাকতে হবে। আপনি একটা 20 থেকে 25 লিটারের গাভীতে আপনি একটা ক্রস বলে সিমেন্ট দিলেন, এখন পরবর্তী যখন যেই বকনাটা আসলো সেটা আপনি 2 বছর বা 2.5 বছর পরে মা হলো, তখন যদি দেখেন ওই বাচ্চাটাই আপনার এখানে 12 লিটার 13 লিটার দুধ দিচ্ছে। আপনি জানেন বর্তমান সময়ে একটা বকনা রেডি করা বা গাভী রেডি করা 2 বছর বা 30 মাস তারও বেশি সময়ের জন্য তার পিছনে যে পরিমাণ খরচ করতে হয়, আপনি যখন সে প্রোডাকশনে আসলো তখন যখন দেখলেন সে 8-10 লিটারের বেশি দুধ দিচ্ছে না, 12 লিটারের বেশি দুধ দিচ্ছে না, তখন আপনি শুরুতেই একটা প্রবলেমে পড়লেন। আপনি আপনার খামারের জেনেটিক ডেভেলপমেন্ট করতে পারলেন না, 3টা বছর আপনার নষ্ট। আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা যদি বলি, ওই গাবি ওই সময় আপনি রিসেল ভ্যালু হিসেবে পাচ্ছেন যতটুকু খরচ করেছেন তার অর্ধেক। তাহলে আপনি এইটাকে কন্টিনিউ করে আপনার খামারের যেই কস্ট, আপনি অ্যাটলিস্ট আপনি ব্রেক ইভেনে যদি থাকতে চান, আপনি কোনোভাবেই পিকে 8-10 লিটার 12 লিটার দুধ দিচ্ছে এমন গাভী দিয়ে আপনি ব্রেক ইভেনে থাকতে পারবেন না। সো আপনার বাধ্য হয়েই ওইটা কাল করতে হচ্ছে। আমাদের স্বাভাবিকভাবে একটু ওভারহেড কস্টটা বেশি, আর আমরা যেহেতু অনেকটা কনসেন্ট্রেট বেসড, আমাদের যে দেশের যে ঘাস এগুলোতে যতটুকু প্রোটিন এনার্জি বলা হয়, আপনি প্র্যাকটিক্যালি যখন দেখবেন অতটুকু প্রোটিন এনার্জি নেই। আপনি ঘাস দিয়ে মেনটেন করতে পারবেন একদম লো প্রোডাকশনের গাভীগুলো, আর হাই প্রোডাকশনে আপনি ঘাসটাকে এডিশনাল সাপোর্ট হিসেবে দিচ্ছেন, তার রুমেনের যে ফাংশনটা সেটা ঠিক রাখার জন্য দিচ্ছেন, তার রাফেজের সোর্স হিসেবে দিচ্ছেন, কিন্তু ওখান থেকে আপনি তার যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনি প্রোটিন এনার্জি এনশিওর করতে পারছেন না প্রপারলি, তখন আপনাকে বাধ্য হয়ে কনসেন্ট্রেট বেসড ফার্মিং করতে হচ্ছে। আর দুধের দাম এবং খাদ্যের দামের মধ্যে যেই তফাৎ আপনি দেখেন, ওভারনাইট আপনি পার কেজিতে 10 টাকা কিছু কিছু আইটেমে বেড়ে যাচ্ছে খাবারের দাম, কিন্তু আপনি 5 বছর চেষ্টা করেও 10 টাকা পার কেজি দুধের বাড়াইতে পারতেছেন না। সো এই জায়গায় আপনাকে এখন সার্ভাইভ করতে হলে ভালো জেনেটিক্স, ভালো প্রোডাকশন, অনেকটা হ্যাসেল ফ্রি একটা গাভী লাগবে। যেই গাভীটা থেকে আপনি আপনার যেই পরিমাণ দুধ আপনি আশা করতেছেন, আমরা পিকটাকে এখন খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি না, আমরা চেষ্টা করি তার পুরো সময়টা জুড়ে, তার পুরো ল্যাকটেশন পিরিয়ডটা জুড়ে, সেটা যদিও বা বলা হয়ে থাকে 305 দিনের গড়, কিছু কিছু ক্ষেত্রে সেটা আরও একটু লেন্দি হয় আমাদের। সো এই পুরো সময়টা ধরে সে আপনাকে কত লিটার দুধ দিয়ে গেল এবং আপনার প্রতি গাভীতে কি পরিমাণ খরচ হলো, এখানে সারপ্লাস থাকলে আপনি কমার্শিয়াল ফার্মার হিসেবে সাকসেস, আর যদি ঘাটতি থাকে সেটার জন্য খুঁজে বের করতে হবে কোন কোন জিনিসগুলো দায়ী। যেহেতু প্রোডাকশনটাই ইম্পর্টেন্ট এখন আমাদের মতো খামারির, আপনি এখান থেকে দুধ বিক্রি করে আপনাকে খামারটা চালাতে হবে। সো সেই ক্ষেত্রে পিক প্রোডাকশন কত দিল, টোটাল মিলাই কত দিল, এই হিসাবটা আপনাকে করতে হবে। এখানে কিছু দুধালো গাভী আছে যেগুলোর প্রোডাকশন শুনলে আপনারা অনেকেই খুশি হবেন। যেমন এই প্রথম গাভীটি যদি দেখাই, ওই এই মুহূর্তে বলতে গতকালকের হিসেবটা যদি আমরা শুনতে চাই, গতকালকে কত লিটার দুধ পেয়েছেন ওর কাছ থেকে? হ্যাঁ, এটা আজকে বাচ্চা দিয়েছে হচ্ছে 27 দিন। এটা গতকালকেই ছিল এটার সর্বোচ্চ 46.5, অর্থাৎ 46.5 কেজি দুধ। ওর কথাই যদি বলি, ও ওয়ার্ল্ড ওয়াইড শায়ারের একটা বাচ্চা। তো
তো তার মা আমার ঘরে আছে, আর তার বাবার যে প্যাডিগ্রি বা ইপিডি সেটা আমি জানি। এখন আমি সিমেন সিলেক্ট করব এমনভাবে আমি তাকে যে কোনোভাবে তার যে বাচ্চা আসবে ওর তুলনায় যেন সে ইমপ্রুভ করে। একটা বাছুরের নিউমোনিয়া সে যদি থার্ড জেনারেশনের হয় তখন হবে, ফিফথ জেনারেশনের হলে তখন হবে, ফার্স্ট জেনারেশনের হবে না এমন কিছু নয়। আমরা বারবার বলি কত পার্সেন্ট প্রোটিনের খাবার দিব, এইভাবে না বলে আমাদের একটু চিন্তা করতে হবে ড্রাই ম্যাটার বেসিসে তাকে কত পার্সেন্ট প্রোটিনের খাবার দিই। এটা হচ্ছে ওয়ালবার্ডশায়ারের জ্যাক হ্যারির বাচ্চা, সেক্স সর্টেড একটা সিমেন। তাকে যদি প্রপার এনার্জি সাপোর্ট দেওয়া না যায় ওই সময়ে আস্তে আস্তে তার মধ্যে কিটোসিস ডেভেলপ করে, অর্থাৎ তার কিটোন বডির পরিমাণটা বেড়ে যায়।